মনে করে এবং তার বক্তব্য যে কেউ যেন রাতারাতি হিন্দু না হতে চায়, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না, কাকে নিশানা করছে? দেখুন, এটা বলতে পারবো না, এটা পুরোটাই ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে। দিলীপ ঘোষ তিনি যে দল করেন, যে রাজনীতি করেন, আমরা তার বিরোধী, ফলে রাজনৈতিক মতপার্থক্য এবং বিরোধ থাকবে। কিন্তু তাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে সিনিয়রদের আমন্ত্রণ জানালেন, সেখানে দিলীপবাবু সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক এসেছিলেন, পুজো দিয়েছেন। তাতে বিজেপির একাংশ যেরকম রেড়ে করে উঠছে, আমরা তো বিস্মিত। এরা সব বিজেপির এইসব লোকেরা নাকি নিজেদের হিন্দু সনাতনী এইসব বলে। প্রভু জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য, প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে, তারা আজ যাই হোক প্রকৃত হিন্দু বা সনাতনী হতে পারে না। তারা ভেজাল হিন্দু। তারা হিন্দুত্ব নিয়ে ডিস্টর্টেড হিন্দুত্বে ভোটের মার্কেটিং করার, দলবাজির মার্কেটিং করার হিন্দু ওরা। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল থাকবে, আমাদের পলিটিক্যাল ব্যাটল থাকবে। কিন্তু তিনি একটি আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি যদি সস্ত্রীক এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন, প্রণাম করেন, পুজো দেন, তাই নিয়ে যারা আপত্তি করবে তারা আর যাই হোক হিন্দু হতে পারে না। ফলে যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায়, যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে, যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে, তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করছে। দেখুন, এটা তো কোনো কাজের কথা না। এই যে কথাটা, যারা হিন্দু যারা মুখে বলছেন, তারা পুরীর মন্দিরের সঙ্গে দীঘার মন্দিরের একটা তুলনা করতে যাচ্ছেন। কেন তুলনা করবেন? পুরীর মন্দির আছেন পুরীর জায়গায়, জয় জগন্নাথ। আবার দীঘার মন্দির আছে দীঘার জায়গায়, বাংলার গর্ব, দেশের গর্ব, জয় জগন্নাথ। কোথায় আপত্তি? আপনি যখন দুর্গাপুজোর সময় একের পর এক প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয়, আপনি মণ্ডপে মণ্ডপে ঘুরে অঞ্জলি দেন, তখন আপনার মনে থাকে না? আপনি আজকে অযোধ্যায় রাম মন্দির করেছেন বলে পশ্চিমবঙ্গে যে কটা রাম মন্দির আছে, তো সেখানে আপনি পুজো করতে যান না? তো একজন ঠাকুরের, একজন দেবতার মন্দির একটা জায়গাতেই থাকবে, এটা কে কাকে কোথায় বলেছে? আমরা তো দেবদেবীদের প্রতিষ্ঠা করি, বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠা করি, বাড়িতে পুজো করি। বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি রাখেন না, বাড়িতে জগন্নাথ দেবের ছবি রাখেন না, অস্বীকার করুন। তাহলে আপনি বাড়িতে, যারা ক্রিটিসাইজ করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে ফেরেববাজি করছেন, তাদের বলছি, বাড়িতে যখন আপনি কোনো ঠাকুরের ছবি রাখেন, জগন্নাথ দেবের ছবি রাখেন, আপনি যখন প্রণাম করে বেরোন, আপনি তো বিশ্বাস করেন যে ওখানে জগন্নাথ দেব আছেন। তাহলে পুরীর মন্দিরই একমাত্র, বাকি কোথাও জগন্নাথ দেব নেই বলে দীঘার মন্দিরকে ছোট করতে গিয়ে আপনারা কিন্তু ঈশ্বরকে অপমান করছেন। ঈশ্বর সর্বত্র বিরাজমান। এবং দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, হিন্দুত্ববাদীদের নেতা দিলীপ ঘোষ বলেছেন, ঈশ্বর যাকে যোগ্য মনে করেন তাকে দিয়ে মন্দির তৈরি করিয়ে নেন। তো জগন্নাথ দেব দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মন্দির তৈরি করিয়ে নিয়েছেন। এটা তো বিজেপিকে মানতে হবে, সকলকে মানতে হবে। যারা মন্দির মন্দির বিভাজন করছে, সেই বিজেপিকে কি হবে না? এই বিজেপিকে মানুষ ভোট দিতে পারে না, তার কারণ হচ্ছে ওরা হিন্দুত্বটা ডিস্টর্টেড। আমরা মন্দিরে মন্দিরে বিভাজন করছি, এটা কি করে হতে পারে? পুরীর মন্দির তো নিশ্চয়ই তার ঐতিহ্য, তার সম্মান, তার শ্রদ্ধা নিয়ে পুরীর জগন্নাথ ধাম তার মতোই থাকবে। কিন্তু দীঘার জগন্নাথ ধাম যখন নতুন করে প্রতিষ্ঠিত হলো, তার মধ্যে যে শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা, বাংলার গর্ব, দেশের আর একটা গর্ব তৈরি হলো, পর্যটন এবং আধ্যাত্মিকতার মিলিত সংমিশ্রণ, একটা মহামিলন ক্ষেত্র। তো কারা মন্দির বনাম মন্দির করছেন? এরাই পুজোর সময় ঘুরে 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 পুজো দেন, এরাই পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখেন। তাহলে আপনার বাড়িতে যে ঠাকুরের ছবি রয়েছে বা মূর্তি রয়েছে, আপনি প্রণাম করেন কেন?
আপনি গিয়ে মন্দিরে একটা কোনো ঠিক করে নিন, ওই মন্দিরে ওই ঠাকুর আছে, তো সেখানেই যান। আরে ঠাকুর সর্বত্র বিরাজমান। ভক্ত যেখানে ঠাকুরকে ডাকবেন, যেখানে প্রতিষ্ঠা করবেন, তো সেইখানে ঠাকুর আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় সমুদ্র সৈকতে প্রতিষ্ঠা করেছেন, আপনি পুরীর সঙ্গে কেন তুলনা করতে যাচ্ছেন? পুরী পুরীর জায়গায়, দীঘা দীঘার জায়গায়, দুটোই সুন্দর, দুটো আলাদা আলাদা বৈচিত্র্য। কিছু কিছু ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নতুন কথা বলবে, একবার গিয়ে দেখে আসুন। ফলে এই মন্দির হচ্ছে মেকি হিন্দু, একদম জালি হিন্দু, মেকি হিন্দু, জালি হিন্দু, রাজনীতিবাদ হিন্দু। ফলে এদের কথা বিশ্বাস করবেন না, এই বিজেপিকে ভোট দেবেন না। এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য এরা শুধু আছে, এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য শুধু আছে, এরা ধর্মে ধর্মে লড়িয়ে দেয়। এখন কোণঠাসা হতে হতে মন্দিরে মন্দিরে তুলনা করতে গেছে। জননেতা নয়, শুভেন্দু জননেতা, এবং আমার ধারণাও তৃণমূলে যোগ দিয়ে দিয়েছে, খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। কৈলাস, দিলীপ, অরবিন্দ, শিবপ্রকাশ 21-এ দলকে ডুবিয়েছিল, একমাত্র শুভেন্দুই যোগ্য নেতা। এবং এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। গোটা বিষয়টার একটা বাংলা একটা প্রভাব আছে, ফলে ন পরিচয়তে, ফেসবুকে ন পরিচয়তে বলে কোনো কথা নেই, টুইটারে ন পরিচয়তে বলে কোনো কথা নেই, ডায়লগে ন পরিচিত বলে কোনো কথা নেই। কথাটা হচ্ছে ফলে ন পরিচয়তে বৃক্ষ, অর্থাৎ রেজাল্ট, ফল, এগুলো কিছু ক্ষেত্রে ম্যাটার করে। ফলে পরিচয়তে বৃক্ষ। এখন ফেসবুকে ন পরিচয়তে অমুক, টুইটারে ন পরিচয়তে অমুক, ইনস্টাগ্রামে ন পরিচয়তে অমুক, বাতেলাবাজিতে পরিচয়তে অমুক। ফলে যারা বলছেন, যারা জানেন, আমি কাউকে নাম করতে চাই না, এটা ওদের ঘরের মধ্যেকার লড়াই। আমি আবার বলছি, দিলীপ ঘোষ রাজনীতিগতভাবে আমাদের বিরোধী। দিলীপ বাবুকে আমরা হারাবো, দিলীপ বাবুকে আমরা হারিয়েছি। মতাদর্শগত লড়াই, সেটা দিলীপ বাবুও জানেন, আমরাও জানি। কিন্তু মন্দির উদ্বোধনের বিষয়টিতে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন, দিলীপ ঘোষ রাখেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যতজন বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন, নির্বাচনী ফলাফল অনুযায়ী পরিসংখ্যান বলছে যে দিলীপ দার জমানাতেই বিজেপি একটু সিপিএম এর ভোট টোট সব মিলিয়ে ফিলিয়ে একটু এদিক ওদিক করে বেড়েছিল। আর বাকিদের কি রেজাল্ট? আর দিলীপ ঘোষ একমাত্র বিজেপির রাজ্য সভাপতি যিনি জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতেছেন, কিন্তু জিতেছিলেন, একবার এমএলএ হয়েছেন, একবার এমপি হয়েছেন। বিজেপির কোন রাজ্য সভাপতি জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতেছেন এমন কোনো ঘটনা ঘটেনি এ রাজ্যে। ফলে দিলীপবাবু আমাদের রাজনৈতিক শত্রু। কিন্তু একটা মন্দিরে যাওয়ার জন্য, জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা দিলীপবাবুকে আক্রমণ করছে, তারা মেকি হিন্দু, ব্যর্থ বিজেপি, ঈর্ষাকাতর বিজেপি। ওই একে তো দিলীপবাবু বিয়ে করেছে, ওই প্রচার, মালা বদল দিলীপ ঘোষের, একে তো বিয়ে করেছে, তারপর সস্ত্রীক গিয়ে পুজো দিয়েছে, দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। দিলীপবাবুর তৃণমূলে যোগদান নিয়ে যে জল্পনা, কিসের তৃণমূলে যোগদান? ওনাকে প্রশ্ন করা হয়েছে, কোন আলোচনা? বলছেন যে অনেকে গোপন অ্যাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে। সেটা আমরা বলছি তো, রাতের অন্ধকারে আমি খুব প্রকাশ্যে বলছি, দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন কথাবার্তা, কোনো গোপন যোগাযোগ নেই। বরং যারা সমালোচনা করছেন দিলীপ বাবুর, তাদের অনেকের সঙ্গেই যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ, এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছেন না, সেই কারণে এখন একটু বিজেপিতে আছে। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন আপাত নেই। এবং আগের দিনের সৌজন্য বৈঠকে উনি মন্দিরে এসছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরেরই অফিস ঘরে একটা পরিচালন সংক্রান্ত মিটিং করছেন। তো খবর পেয়ে খুব স্বাভাবিক ব্যাপার, সৌজন্য। মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপবাবু এবং বৌদিকে বললেন যে তার মুখ্যমন্ত্রী আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা সৌজন্য। তো বলে এখানে কোনো গোপন কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি, বরং যারা দিলীপবাবুকে সমালোচনা করছেন তারা অনেকেই তৃণমূলে আসার জন্য, তারা বা তাদের অনুগামীরা বা তাদের শাখা প্রকাশ, তাদের মধ্যে অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বিভিন্ন রকম যোগাযোগ রাখছেন। আমরা তো বারবার বলেছি, একাধিক এমপি, এমএলএ তো দীর্ঘ এমএলএ দীর্ঘ, তো সেগুলো আর সাংগঠনিক লোকজন। আপনারা যদি বেশি বাজি রাখতে যান তাহলে দিনক্ষণ তারিখ দিয়ে তাহলে জয়েন করাতে হয়, সেগুলো তো একটা স্ট্র্যাটেজির বিষয় আছে। হলদিয়ার এমএলএ জয়েন করে গেছেন সর্বশেষ, আরো 3-4 জন এমএলএ তো গত 10-15 দিনের মধ্যেও জিজ্ঞেস করেছেন তাহলে একটা দিনক্ষণ ঠিক হোক। তো সেটা তৃণমূল খুঁজছে না, কিন্তু তার মধ্যে দিলীপবাবু নেই। এরা সব আত্মঘাতী গোল করছে। পহেলগাম হত্যাকাণ্ড, অমিত শাহ বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে অমিত শাহ যেটা বলছেন পহেলগামের সঙ্গে চুন চুনকে মারেঙ্গে, খুঁজে খুঁজে বের করে মারবো, এটা মানেটা কি? যখন ওরা ভেতরে ঢুকে চুন চুনকে ধর্ম দেখে মেরে গেল, তখন আপনার সিকিউরিটি ইন্টেলিজেন্স, গোয়েন্দা ইন্টেলিজেন্স, আপনার বিএসএফ এর বন্দুক, আপনার সেনাবাহিনীর গুলিগোলা, সেগুলো কোথায় ছিল? চুন চুন করে তো ওরা মেরে গেল। আপনি আজকে সেই কথাগুলো বলছেন কেন? সবচেয়ে বড় কথা, বাংলার একটা ছেলেকে এখনো আটকে রেখেছে, বিএসএফ এর জওয়ান পাকিস্তানি সেনার হাতে আটকে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তা নিয়ে একটা শব্দ বললেন না কেন? আমরা কৈফিয়ত চাইছি। কেন একটা শব্দ বললেন না? আমরা কৈফিয়ত চাইছি। যে সেনাবাহিনীর বিএসএফ এর জওয়ানকে, বাংলার ছেলেকে পাকিস্তান আটকে রেখেছে, তাকে ছাড়িয়ে আনতে কি ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার? কেন সারা শব্দ নেই? কেন নেতারা বিবৃতি দিচ্ছেন না? একটা যুদ্ধ মহল, সমুদ্রের উপর 4টে জাহাজ, দুম করে ওখান থেকে কি একটা উড়লো, অ্যাকশন নিলে অ্যাকশন নিন, বাজার গরম করছেন কেন? আমরা তো নিরাপত্তাটা চাই। আর তার চেয়ে বড় কথা, চুন চুনকার 100 বার মানুন, কিন্তু এই সমস্ত সংলাপগুলো দেওয়ার আগে ঘরের ছেলেটাকে তো ফিরিয়ে আনবেন। কোথায় আছে, কিভাবে আছে, স্ট্যাটাস রিপোর্ট কি, সুস্থ আছে কিনা দেশবাসীকে জানান, পরিবারকে জানান। তাকে উদ্ধার করতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন সেগুলো মানুষের সামনে বলুন। আমরা চাই এই বড় বড় কথা নয়, আগে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর দায়িত্বশীল কার্যকরী ভূমিকা পালন করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে গঙ্গা এক্সপ্রেসওয়ে, সেখানে একের পর এক যুদ্ধ বিমানকে নামানো হচ্ছে, বলছে ল্যান্ডিং এয়ার স্ট্রিপ তৈরি হয়েছে, সবই কি মানে প্র্যাকটিসিং এর। দেখুন, আমরা একটা কথা বলছি, এই যুদ্ধ বিষয়টা, এটা নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই। আমরা পরিষ্কার বলছি, এই জঙ্গিদের বা পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়া হোক, যেটা প্রয়োজন সেটাই করা হোক। দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকারের আন্তর্জাতিক বিষয়গুলোয় রাজ্য সবসময় সমর্থন করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন, কিন্তু কার্যকরী পদক্ষেপের বদলে 8-9টা বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে বলা হলো জবাব দিলাম। দেখা গেল বাড়িগুলো সবকটা ভারতের সীমান্তে ছিল, বলছে জঙ্গিদের আশ্রয়স্থল ছিল। থাকলো কি করে ভারতের মধ্যে? থাকলো কি করে? আপনাদের গোয়েন্দা দপ্তর কি করছিল? আপনি নিজেদের সীমায় থাকা 8-9টা বাড়ি উড়িয়ে দিয়ে নিজেদের বাহুবলী দেখাচ্ছেন। নিজেদের জল সীমায় 4টে জাহাজ থেকে আপনি কোনো অস্ত্র ওড়াচ্ছেন, রাস্তার উপর দাঁড়িয়ে বিমান নামাচ্ছেন, তো ফটো সেশন চলছে। আপনাদের যা কার্যকর ব্যবস্থা নিন না, আপনারা বাজারটা গরম করছেন কেন? আর একটা গ্যারান্টি দিয়ে রাখবেন, এই বাজার গরম করতে গিয়ে এমন কোন পরিস্থিতি যেন তৈরি না হয় শেষে সাধারণ মানুষের উপর পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস থেকে সমস্ত কিছুর দাম বেড়ে যায়। এই খেলার মধ্যে যাবেন না। এমন কোন উত্তেজনায়
বাতাবরণ তৈরি করবেন না দায়িত্ব জ্ঞানহীন ভাবে, যাতে শেষ পর্যন্ত কিন্তু আমজনতাকে যার ফল ভুগতে হবে। যদি যুদ্ধ সত্যি দরকার হয় করবেন কি করবেন না আপনাদের ম্যাটার। আন্তর্জাতিক বিষয়ে দেশ এককাট্টা থাকবে। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদীয় নেতাদেরও বলে দেওয়া হয়েছিল, অল পার্টিতে গিয়ে তারা তাদের বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনারা এইসব নানা ধরনের ছবি তোলার ব্যবস্থা করছেন, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, অমুক। তো বাংলার ছেলেটা যে পাকিস্তানি সেনার হাতে আটকে আছে, একটা ছেলে, একটা, তাকে ছাড়িয়ে আনতে পারছেন না। তাকে ছাড়িয়ে আনার কোন ব্যবস্থা, স্ট্যাটাস রিপোর্ট দিতে পারছেন না কি অবস্থায় আছে। এই আবহে দেখা যাচ্ছে বিজেপি কাস্ট সেন্সাস করতে চাইছে। এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আমাদের দল নজর রাখছে, যথাসময় বক্তব্য জানান। অযোগ্য প্রার্থীদের সঙ্গে আজকে শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন, সেটা নিয়ে বিরোধীরা আবার বলছে কেন অযোগ্যদের সঙ্গে বৈঠক। না, এ নিয়ে কোনো মন্তব্যই করব না, তার কারণ সমস্ত দিক থেকেই জটটা খোলার চেষ্টা হচ্ছে। ফলে কেউ যদি কোনো কথা বলতে চান তাদের যুক্তিগুলো শুনতে তো আপত্তি নেই, বাকি যেটা হবে সেটা তো আইন মেনে হবে, আইনের বিষয়। কিন্তু কোনো সংগঠন বা কোনো গ্রুপ বা কেউ যদি তাদের বক্তব্যগুলো জানাতে চান, তো সেটা যদি কেউ শুনেন, তার মধ্যে কেন এর মধ্যে রাজনীতি ঢোকাতে যাবো? এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যও করবো না। যারা এসব করছেন তারা ঠিক কাজ করছেন। তৃণমূল সরকারের ৪র্থ বছর পূর্তি হলো, ৪র্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার আজকের দিনেই তৃতীয়বারের জন্য বাংলার মানুষ ফিরিয়ে এনেছিলেন, যেটা ২৬ সালে চতুর্থবারের জন্য নির্বাচিত হবে। ফলে আবকি বার ২০০ পার, প্রধানমন্ত্রীর রেগুলার যাতায়াত, অমিত শাহের ডেলি প্যাসেঞ্জারি, গোটা ভারতবর্ষের বিজেপি নেতাদের রাজনৈতিক পর্যটক এবং পরিযায়ী পাখির মতো বাংলার বুকে যাতায়াত, সমস্ত রকম অর্থবল, সমস্ত কিছু ব্যবহার করা, তৃণমূলকে ভাঙার চেষ্টা, এখান থেকে চার্টার্ড ফ্লাইটে লোক নিয়ে যাওয়া, এই সমস্ত চক্রান্ত, সেন্ট্রাল এজেন্সি, কুৎসা, এই সমস্ত ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে এসেছিলেন। দেয়ালে লিখে রাখুন, আবার ১ বছরের মধ্যে সেই দিন আসছে, বিরোধীরা ক্রমশ দুর্বল হবে, সিপিএম শূন্য থাকবে, কংগ্রেস দুর্বল হবে, শূন্য, বিজেপি আরো কমে যাবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আরো বেশি বিধায়ক নিয়ে শপথ নেবেন। বিরোধীরা বলছে অভিশপ্ত দিন ওদের জন্য, ওদের জন্য অভিশপ্ত দিন, বিরোধীদের জন্য অভিশপ্ত দিন, যারা বিরোধী নেতা তাদের জন্য অভিশপ্ত দিন। মুখে চুনকালি পড়েছিল, সমস্ত দিয়ে শূন্য, অভিশপ্ত দিন না। সিপিএম এর যে রাজ্য সম্পাদক, তার জন্য অভিশপ্ত দিন, কারণ শূন্য হয়ে গেছিল। এরা যারা, এদের জন্য, বিরোধীদের জন্য অভিশপ্ত দিন। এত খরচা করে, এত ডেলি প্যাসেঞ্জার দিল্লি থেকে আনিয়ে, এত এজেন্সি নামিয়ে, এত কিছু করে শেষ পর্যন্ত ভরাডুবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী নেই। তো ফলে এটা তো ওনাদের কাছে পরাজয়ের দিন, গ্লানির দিন, অভিশপ্ত দিন। এবং তৈরি থাকুন, আগামী বছর এই সময় এইভাবে মুখ কালো করে বাড়িতে বসে থাকার দিন আপনাদের আরো আসছে।